বন্ধুরা, তোমাদের সকলকেই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম। তো দিনের পর দিন আমাদের ত্রিপুরা রাজ্যে বেকারত্বের সংখ্যা বেড়েই যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? কেন এত বেকারত্বের সংখ্যা বাড়বে? আমাদের শিক্ষিত যুবতী ভাই বোনরা যারা আছে, তারা কেন সংকটে থাকবে? চাকরির জন্য কর্মসংস্থানের কেন ব্যবস্থা হবে না? তা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং আলোচনাটা সম্পূর্ণ শুনবে। আমাদের বেকার ভাইদের কিন্তু প্রলোভন দেখানো হচ্ছে। বিভিন্ন বিধানসভায় আমরা দেখেছি যে বিভিন্ন পদে শূন্য পদ রয়েছে, তারপরেও আমাদের নিয়োগ নেই। আমরা বিগত সময় ধরে জেআরবিটি দেখেছি, টিআরবিটি দেখেছি, জেআরবিটি গ্রুপ সি দেখেছো তোমরা, যেখানে বহিরাজ্যের বেকার যুবক যুবতীদের অধিকার দেওয়া হচ্ছে, আর আমাদের বেকার যুবক যুবতী ভাইরা যারা উচ্চশিক্ষায় শিক্ষিত, তাদেরকে কিন্তু হেনস্থার শিকার হতে হচ্ছে বহিরাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য। এক দিক দিয়ে দেখতে গেলে যারা আমাদের রাজ্যে উচ্চশিক্ষায় শিক্ষিত, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের রাজ্য সরকারের করার উচিত ছিল, কিন্তু তা না নিয়ে আমাদের যে বেকার যুবক যুবতী আছে তাদেরকে তুচ্ছ করে দেওয়া হচ্ছে, এবং বহিরাজ্যে অনেক চাকরিও চলে গেছে। আমরা দেখেছি গ্রুপ সি, গ্রুপ ডি, এবং আমাদের যে বর্তমান সময়ে যে পরীক্ষাগুলো হচ্ছে, সেগুলার নিয়োগ প্রক্রিয়াও যে এত ধীর গতিতে হচ্ছে। তোমরা টিআরবিটি থেকে যে 2022-এর টেট পরীক্ষা দেখছো, শুধুমাত্র একটা নিয়মের জন্য, নিয়ম আসবে বলে আমাদের এই অনেক অনেক অংশ একটা পাশ করে বসে আছে। তো সেই অংশটাকে এখানে বসে থাকতেই দেওয়া হলো। তাদের যে 2 বছর, তাদের জীবনের অনেকটা সময় যে পিছিয়ে যাচ্ছে, তাদের যে পরিবার পরিজনদের উপর যে আর্থিক সংকট চলে আসছে, তারা যে কিভাবে জীবনযাপন করবে তাদের কোনো চিন্তা ভাবনা নেই আমাদের সরকারের। তারা যে কষ্ট করে নিজের পরিবারের অস- অ- অর্থ, বস্ত্র, বাসস্থানের যে একটা সুস্থ বাসস্থানের যে ব্যবস্থা নিয়ে চিন্তা ভাবনা করছিল এতদিন ধরে, তারা পরীক্ষায় পাশ করার পরও তাদের রেজাল্টের, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই। তাদেরকে সেই চিন্তাতেই থাকতে হচ্ছে, অর্থাৎ বেকারত্বের নামটা নিয়েই চলতে হচ্ছে। তো এই বেকারত্ব একদিকে শেষ হচ্ছে না, এবং কর্মরত যারা আছে তাদেরও অবসরের দিক অবসরের দিক দেখতে গেলে বোঝা যায় যে প্রতিদিনই কিরকম উম, সংখ্যায় বা কেমন সংখ্যায় অবসরে যাচ্ছে। তো তা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। আমাদের যে শিক্ষিত বেকাররা এই যে সংকটে, তা নিয়ে আলোচনা করব। যারা পড়াশোনা নেই তাদের তো যে কোনো কাজ করলেই হয়ে যায়, আমাদের শিক্ষিত বেকাররা কি করবে? আমাদের শিক্ষিত বেকাররা কোথায় যাবে? আমাদের শিক্ষিত বেকারদের পরিবারকে কে সুস্থ অর্থ, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করে দেবে? তাদেরকে নিয়ে বিবেক বিবেচনা কে করবে? তো তাদের জন্য তো কেউই নেই। বর্তমান সমাজে যে শিক্ষিত সমাজ আছে, তারা কিন্তু পুরোপুরি ধ্বংসের মুখে। সেইখানে আছে আমাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত অনেক বোনরা, যারা নিজের পরিবারকে হাসি ফোটানোর আশায় কিন্তু তারা বাইরেই পড়াশোনা করছে, প্রচুর অর্থ খরচ করে, কিন্তু ত্রিপুরায় এসে দেখছে যে কিছুই হচ্ছে না তাদের। তাদের আরো হেনস্থার শিকার হতে হচ্ছে। তো তা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে আজ প্রথমবার ভিডিও দেখছো, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, আমি প্রতিদিন এই রকম চাকরির সংক্রান্ত বা এই রকম তথ্য নিয়ে ভিডিও আপলোড করে থাকি। তো প্রতিদিন এই রকম তথ্য বা চাকরি সংক্রান্ত ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করতে হবে। আমি তোমাদেরকে প্রতিদিন এরকম চাকরি সংক্রান্ত তথ্য এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে ভিডিও আপলোড করব, এবং সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো তোমাদের সাহায্য একান্তই প্রয়োজন। আমি তোমাদের সাহায্যের মাধ্যমে এই তথ্যগুলো সকলের কাছে পৌঁছে দিতে পারবো। তো তোমরা বিস্তারিত আলোচনাটা শুনবে, আমি যা যাই বলি। তো এখন তোমরা বিস্তারিত আলোচনাটা শোনো। তো বর্তমানে আমাদের বেকার ভাই বোন যারা আছে, তাদের মধ্যে সেই বেকারের কথা বলছি না যারা শুধু কর্মসংস্থান পায়নি। আমি সেই সব বেকারদের কথা বলছি যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ করার পর কর্মসংস্থানের অভাবে আজকে তাদের বেকারত্বের ট্যাগটা লেগে গেছে। যারা স্নাতক বা কলেজ পাশ করার পর বা মাস্টার্স করার পর, সব পড়াশোনা শেষ করার পর বা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পর, তারা কিন্তু কর্মসংস্থানের অভাবে বা কর্মসংস্থান না হওয়ার কারণে তাদের কিন্তু বেকারত্বের নামটা তাদের সাথে লেগে গেছে। তো
তো বর্তমান সময়ে যেভাবে দেখা গেছে যে আমাদের শিক্ষিত ভাইরাই কিন্তু, ভাই বোনরাই কিন্তু সংকটে, কিসের জন্য? কর্মসংস্থানের জন্য। তো আজ আমি এইসব নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের সকলকে ভিডিওটি দেখার জন্য, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য রিকোয়েস্ট করছি, এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে। এবং যারা যারা আজ আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছো, তোমাদেরকে এইটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ আমি প্রতিদিন তোমাদের জন্য চাকরি সংক্রান্ত ভিডিও বা এরকম তথ্য নিয়ে ভিডিও আপলোড করে থাকি। তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে প্রথমেই তোমাদের কাছে এই তথ্যগুলো পৌঁছে যাবে, সবার প্রথমেই তোমাদের কাছে এই তথ্যগুলো পৌঁছে যাবে। তো তোমাদের সাহায্য একান্তই প্রয়োজন। আমি তোমাদের সাহায্যের মাধ্যমে এই তথ্যগুলো সকলের কাছে পৌঁছে দিতে পারবো এবং তোমাদের কাছেও পৌঁছে দিতে পারবো। তো আজকে এই বিস্তারিত ঘটনাটি তোমরা শুনো, কি উঠে আসলো যে সংবাদ মাধ্যমে। তো আমাদের যে বেকার ভাই বোনরা আছে, তাদের যে বেকারত্বের সংখ্যা, কেন তাদের বেকারত্বের পদে বা পদ দেওয়া হচ্ছে কেন? কারণ আমাদের ত্রিপুরা রাজ্যে বর্তমান সময় বা বিগত সময় ধরে আমরা দেখছি যে কোনো একটা নিয়োগ প্রক্রিয়া উঠে আসলে সেইটার নিয়োগ প্রক্রিয়া চলতে কত সময় লাগে। যেমন আমাদের জেআরবিটি, যেমন আমাদের টিআরবিটি, তুমি যাই বলো না কেন, জেআরবিটি, টিআরবিটি, টিপিএসসি, যাই বলো না কেন, সবগুলার মধ্যেই কিন্তু খুব ধীর প্রক্রিয়ায় হচ্ছে এবং সংখ্যা সীমিত। তো আমি শুধু সীমিত কেন বলছি, কারণ জিআরবিটি একটা অনেক বড় নিয়োগ করেছে, তো সেই নিয়োগটা যে সময়ে হওয়ার কথা ছিল সেই সময়ে হয়নি। সেইভাবে তোমরা টিআরবিটি দেখেছো, অনেক প্রশ্নপত্রে ভুল থাকা সত্ত্বেও 2022-এ কি ঘটনা হলো, 21-এ কি ঘটনা হলো, আমাদের বেকার ভাই বোনদের কিভাবে হেনস্থার পথে হাঁটতে হলো। তারপর তোমরা এসটিজিটির দিকটা দেখতেই পাচ্ছ, এখনো তাদের রেজাল্ট দেয়নি। তো কি হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে? আর দিন দিন তো বেকারত্বের সংখ্যা বেড়েই যাচ্ছে এবং কর্মরত যারা আছে তারা অবসরে যাচ্ছে। সুতরাং শূন্য পদের সংখ্যা বেশি মাত্রায় থাকলেও নিয়োগ প্রক্রিয়া কিন্তু হচ্ছে না। যার দরুন প্রত্যেক বছরে বছরে আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, তোমরা যাই বলো না কেন, সেই দিক দিয়ে কিন্তু অনেক বেকার ভাই বোনরা উঠে আসছে, কিন্তু নিয়োগ প্রক্রিয়া নেই। কেন নেই সেটাও আমি আজ বিস্তারিত আলোচনা করছি, এখন তোমরা দেখো। শাসক যতই অর্থনৈতিক উন্নয়নে ডাক পিটিয়ে যাক না কেন, বাস্তব বরাবরই অন্য পথে চলে। তো তোমরা প্রত্যেক বছরই বিধানসভা অধিবেশনে তোমরা দেখতে পাও যে তোমাদের বিভিন্ন ধরনের বাজেট, কর্মসংস্থান নিয়ে, বিভিন্ন দিক দিয়ে প্রজেক্ট নিয়ে, কিন্তু সেইভাবে কিন্তু যে যে বাজেট উঠে আসে সেইভাবে কিন্তু নিয়োগ প্রক্রিয়া নেই। পরিসংখ্যান লুকিয়ে রাখলেও সেটা এখন সাময়িক ফলও দেয় না। একবিংশ শতাব্দীতে মানুষ এখন সর্বদিক থেকে আধুনিক মনস্ক, সবাই এটা বুঝে যে বর্তমান সমাজটা কোন দিকে চলছে। দুদিন হয়তো একটা ভুল পরিসংখ্যান তার সামনে ঝুলিয়ে রাখা যাবে, কিন্তু 3 দিনের দিন সেটা ধরা পড়বে, স্বাভাবিক। আমরা জিআরবিটি দেখেছি, টিআরবিটি দেখেছি, আমাদের টেট নিয়োগ, তোমরা বুঝতেই পারছো। যারা পাশ করেছে তাদেরকে বলা হয় যে এখন নতুন নিয়ম, তারা তো 2022-এ পাশ করেছে, তাদের সাথে কেন এরকম করা হচ্ছে? তাদেরকে তো নিয়োগ করা হোক অন্তত পক্ষে। এখন থেকে যে নতুন নিয়ম আসবে, তারপর নতুন পরীক্ষা হবে, তারপর সেই পরীক্ষায় যারা পাশ করবে তাদেরকে নতুন নিয়ম হিসাবে নিয়োগ করা হোক। 2022-এ যারা পাশ করেছে তাদেরকে কেন এই নিয়মে ফেলে দেওয়া হচ্ছে? তো এটা তোমরা বুঝতেই পারছো, এটা আমার কিছু বলার নেই এখানে এটা নিয়ে। তো যেভাবে বেকার সংখ্যা আছে, যেভাবে শূন্য পদ আছে, সেই দিক দিয়ে দেখা গেলে আমাদের কিন্তু কিছুই হচ্ছে না। দুদিন হয়তো একটি ভুল পরিসংখ্যান তার সামনে ঝুলিয়ে রাখা যাবে, কিন্তু 3 দিনের দিন সেটা ধরা পড়বে। দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রকৃত মাপকাঠি এখন বদলে গিয়েছে। শাসক নিজের ইচ্ছায় সমস্ত কিছু পরিবর্তন করছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এক সময় দেশীয় মিশ্র অর্থনীতির ভিত শক্ত করেছিল। 10 বছর আগে সেই পরিকল্পনা কমিশনকে ভেঙে দেওয়া হয়। তার ফল কিন্তু ভালো হয়নি। ধনী গোষ্ঠী তাদের রমরমা বাড়িয়েছে শুধুমাত্র। তো যাদের ধনী গোষ্ঠী, তো তোমরা বুঝতেই পারছো, তো তাদের রমরমা তো চলছেই, তারা তাদের মতো চলছে। আর আমাদের যে
গরিব ফ্যামিলি আছে, বেকার ভাই বোনরা যারা চাইছে যে কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে নিজের পরিবার পরিজন, ভাই বোন, মা বাবা সবাইকে সুস্থ রাখবে, সবাইকে অন্ন বস্ত্রের ব্যবস্থা করে দিবে, সেইটুকুই কিন্তু এখন বর্তমান সময়ে আমাদের বেকার ভাইরা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও কিন্তু পারছে না, বা তাদের পারলেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ধনী গোষ্ঠী তাদের রমরমা বাড়িয়েছে শুধুমাত্র বিভিন্ন সময়ে আন্তর্জাতিক সংস্থাগুলির রিপোর্ট এটা স্পষ্ট হয়ে উঠেছে। এবার ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আরও এক মারাত্মক তথ্য সামনে নিয়ে এসেছে। পরিপূর্ণ একটি বিজ্ঞানসম্মত সমীক্ষার মাধ্যমে তারা হাতে কলমে দেখিয়ে দিয়েছে। তো একটা বিজ্ঞানসম্মত পরিকল্পনার মাধ্যমে এখন কি বলা হয়েছে, যেটা দেখো 2020 সালের পর এই দেশে সবচেয়ে বেশি সংকট রয়েছে শিক্ষিত বেকাররা। তো আমি আগেও বলেছি যে এটা 2020 সালের কথা নয়, এটা 2015 সাল থেকেই আমরা বলতে পারবো যে আমাদের শিক্ষিত বেকারদের সংখ্যা দিন দিন বাড়ছে, কিন্তু নিয়োগ প্রক্রিয়া নেই, বরং তুলনায় শিক্ষিত বেকারদের কাজের সরি অশিক্ষিত বেকারদের কাজের ক্ষেত্র কিছুটা বেড়েছে। তো তোমরা বুঝতেই পারছো আমাদের শিক্ষিত বেকারদের যে কোনো কাজ বলে দিলে ওরা করতে পারবে না। ওরা পড়াশোনা করেছে নির্দিষ্ট একটা কাজ করার জন্য, সেই কাজটাই যদি তারা না পায় তাহলে তাদের মন মানসিকতা কি হবে। তো অশিক্ষিত বেকারদের তো কাজের ক্ষেত্রের কথা আর কিভাবে বলবো, তোমরা বুঝতেই পারছো। সকালে ঘুম থেকে উঠে কাজের সন্ধানে বেরিয়ে যায়, সে যে কাজ পায় সেটাই লুফে নেয়, এমন ভাবে মাসে 15 দিন তারা কাজ পায়। সেখানে একজন শিক্ষিত বেকারের অবস্থা অত্যন্ত শোচনীয়। তো শিক্ষিত বেকাররা তো আর, তুমি জুতো সেলাইয়ের কথা বললে তো ওরা করতে পারবে না। আমি কোনো কাজকেও অসম্মান করছি না, কিন্তু তারপর আমি কথাটা বলছি কারণ যারা পড়াশোনা করেছে তাদের একটা লক্ষ্য থাকে যে আমি পড়াশোনা করে এইটা করব ওইটা করব। তো তারা যখন ওইটাই করতে পারছে না তো তাদের মন মানসিকতা কি থাকবে তোমরা বুঝতেই পারছো। সবাই আইএএস কিংবা আইপিএস এমন কোনো কথা নেই, সবাই যে আইএএস আইপিএস হবে এমনও কিন্তু কোনো কথা নেই, কিন্তু ন্যূনতম একটা চাকরি, আমি আগেও বলেছি ন্যূনতম একটা চাকরি যেটা করে আমাদের বেকার ভাই বোনরা নিজের পরিবার পরিজনদের সুস্থ রাখার চেষ্টা করছে, সেটাও কিন্তু এখন সংকুচিত হয়ে যাচ্ছে। কিন্তু স্বয়ং শাসকের মানসিকতা, এটা তোমরা বুঝতেই পারছো। আমাদের ভুললে চলবে না, বরাবরই আমাদের দেশের শাসকীয় দল প্রধান ব্যক্তিত্ব তেলেবাজা ব্যবসার উপর জোর দিয়েছেন। তোমরা বুঝতেই পারছো। এখন দেখেছো তোমরা বর্তমান সময়ে অনেক বিএসসি পাশ করা, বিএ পাশ করা, উম, তারপর এমএ পাশ করা বা ইঞ্জিনিয়ারিং বিটেক করা অনেক স্টুডেন্টরা কি করছে, চায়ের দোকান দিচ্ছে, ফাস্ট ফুডের দোকান দিচ্ছে, বা অন্য কোনো ব্যবসার সাথে যুক্ত হচ্ছে। তাদের কি চাকরির করার যোগ্যতা নেই? অবশ্যই আছে, কিন্তু কর্মসংস্থান তো থাকতে হবে না, চাকরির ব্যবস্থা তো থাকতে হবে। সেইটাই যদি না দেখে তো ওদের যোগ্যতা দিয়ে কি হবে? সেই জন্যই কিন্তু বেকারত্ব দিন দিন বেড়ে যাচ্ছে। দেশের যুব সমাজের কাছে বারবার আহ্বান রেখেছেন যে তেলেবাজা বিক্রি করো। তো শিক্ষিত হওয়ার পর তাদেরকে বলা হচ্ছে, উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পর যারা উচ্চশিক্ষায় শিক্ষিত তারা সমাজের মেরুদণ্ড, এটা বলা যায়। সমাজের উন্নতিতে তারা সবসময় এগিয়ে আসবে। যদি আমরা তাদেরকেই বলি তেলে বাজো, তেলে ভাজা জিনিস বিক্রি করো, তাহলে কি হবে তোমরা বুঝতেই পারছো। সমাজের উন্নতির দিকটা কোথায় চলে যাচ্ছে তোমরা নিজেরাও বুঝতে পারছো। তার এই মহান বাণীতে উদ্বুদ্ধ হয়ে এখন অনেকেই তেলেবাজার ব্যবসায় মনোযোগী হয়েছেন। কিছু করার নেই, শিক্ষিত বেকারদের যখন চাকরি নেই তখন তাদের এটাই করতে হবে। যেখানে শাসকের এই মানসিকতা, সেখানে শিক্ষিত বেকাররা সংকটে পড়বে বলাই বাহুল্য। বর্তমানে স্নাতক উত্তর বা স্নাতক স্তরে বেকারত্বের সংখ্যা প্রায় 30% তোমরা ধরতে পারো এটা। যা যারা শিক্ষিত নয় তাদের থেকে 9 গুণ বেশি, যারা শিক্ষিত নয় তাদের থেকে কিন্তু 9 গুণ বেশি। তোমরা বুঝতেই পারছো, শিক্ষিত হয়েও এত সংখ্যক বেকার পড়ে আছে, আর যারা অশিক্ষিত নয় তাদের মাত্র 3% বেকার আছে। তো আর কি বলবো, কিছু বলার নেই, শব্দ নেই মুখে, কি বলবো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর তরুণদের বেকারের 18.4%। বেকারত্বের সংখ্যা হচ্ছে 18.4%, এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর। এই পরিসংখ্যান প্রকৃত অর্থেই একটা বিপজ্জনক সংকেত। শ্রমদক্ষতা এবং বাজারে যে চাকরি রয়েছে তার মধ্যে একটা তীব্র সংঘাতের সৃষ্টি হয়েছে। তোমরা বুঝতেই পেরেছো যে আমরা প্রতিনিয়ত একটা কথা শুনে থাকি যে কম্পিটিশন বেড়ে গেছে, কম্পিটিশন বেড়ে গেছে। আসলে কম্পিটিশন বেড়েছে না, আমরা এটা বলতে পারি যে আমাদের কর্মসংস্থানের জায়গাটা কমে গেছে, তাই আমাদের আজ এরকম লাগছে। জনসংখ্যা বাড়বে, এটা স্বাভাবিক।
জনসংখ্যার সাথে কর্মসংস্থানের ব্যবস্থাটাও বাড়া উচিত। সেটা নয় কর্মসংস্থানের জায়গাটা কমে যাচ্ছে, জনসংখ্যা বাড়ছে, তাই আমরা বলছি যে কম্পিটিশন বেড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কম্পিটিশন বেড়ে যাচ্ছে না, আমাদের কর্মসংস্থানের জায়গাটা কমে যাচ্ছে। আইএলও এর রিপোর্ট অনুযায়ী ভারতের যুবকদের বেকারত্বের হার বিশ্বস্তের তুলনায় অনেক বেশি। ভারতীয় অর্থনীতি এই শিক্ষিত বেকারদের জন্য যথেষ্ট কাজের সৃষ্টি করতে পারেনি, ফলে ক্রমবর্ধমান বেকারত্ব লাফিয়ে লাফিয়ে বাড়ছে, মেয়েরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমরা দেখেছি যে আমাদের মহিলা সমাজ যারা উচ্চশিক্ষায় শিক্ষিত তাদের জন্য কিন্তু বিভিন্ন কলেজ রিজার্ভেশন রাখা হচ্ছে, কিন্তু সঠিক পরিমাণে পড়াশোনায় রিজার্ভেশন রেখে কি হবে? পড়াশোনায় কলেজ বের করে কি হবে যদি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা না রাখা হয়? তো কর্মসংস্থানের ব্যবস্থাও তো করতে হবে, না হলে তো এই উচ্চশিক্ষায় শিক্ষিত সরি উচ্চশিক্ষায় শিক্ষিত বোনরা এসে বা যুবতীরা এসে কি করবে? কি করবে? তাদের তো রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না? আর এই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু বেকারত্বের সংখ্যাও দিন দিন বাড়ছে, আর মহিলা শিক্ষিত সমাজ কিন্তু ধ্বংসের মুখে। কিন্তু বর্তমান সময়ে শহরাঞ্চলে শিক্ষিত বেকারদের মধ্যে কর্মহীনতা মারাত্মকভাবে বেড়ে চলেছে। তো আমরা প্রতিনিয়তই শুনি যে গ্রামে কর্মসংস্থানের ব্যবস্থা নেই, শহরে মানুষ যায় কর্মসংস্থানের ব্যবস্থা করতে বা কাজের জন্য, কিন্তু এখন শহরেই কর্মসংস্থানের ব্যবস্থা নেই, কাজ করার জায়গা নেই। তো গ্রামে কি হবে তোমরা বুঝতেই পারছো। এক্ষেত্রে যারা সেরকম শিক্ষিত নয় অর্থাৎ নিরক্ষর, এরা কিছুটা হলেও ভালো অবস্থায় আছে। এখন শিক্ষিত বেকারকে যদি বলা হয় সাফাইয়ের কাজ করতে, সে সে সেটা করতে পারবে না, এটাই নিয়ম। তো আমি তোমাদেরকে আগেও বলেছি যে জুতো সেলাইয়ের কাজ যদি আমি একজন মাস্টার্স সে পড়া স্টুডেন্টদের বলি, তো তার সে সেটা করতে রাজি হবে না, কারণ সে সেটার জন্য পড়াশোনা করেনি। কাজকে আমি অসম্মান করছি না, কিন্তু সে সেটার জন্য পড়াশোনা করেনি। তো তোমরা বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি, এটাই নিয়ম। কিন্তু বর্তমান সময়ে শিক্ষিত বেকাররাও যদি এখন কাজের বিচার না করে অবাক হওয়ার কিছু থাকবে না। তো যখন কাজ নেই তখন জুতো সেলাইটাও তারকে শুভা দেবে, কি বলবো, আর কিছু বলার নেই। কারণ একজন বেকার যুবকের একটি কাজ শুধুমাত্র তার নিজের জন্য নয়, এটা গোটা পরিবারের অন্ন বস্ত্রের ব্যবস্থা করে। তো তোমরা বুঝতেই পারছো আমি প্রথমেই বলেছি আমাদের বেকার শুধু যুবক নয়, যুবতীরাও, আমাদের ভাই বোন যারা আছে সকলেই কিন্তু চায় যে কিছু পয়সা ইনকাম করে নিজের মা বাবা ভাই বোন সকলকেই যাতে সুস্থ সবল বা অন্ন বস্ত্রের ব্যবস্থা করে দিতে পারে। কিন্তু কর্মসংস্থান না থাকলে এইসবের ব্যবস্থা কোথা থেকে হবে? সুতরাং দেশে শিক্ষিত বেকাররা যতই কোণঠাসা হয়ে পড়েছে, তার প্রভাব পড়েছে সার্বিক অর্থনীতির উপর। যারা দৈনিক হাজিরার কাজে ব্যস্ত থাকে তারা কদিন পর দেখবে যে শিক্ষিত বেকাররাও তাদের দলে লাইন দিয়েছে। তো তোমরা বুঝতেই পারছো, যখন কর্মসংস্থান থাকবে না তখন দৈনিক কাজের উপরেই আমাদের শিক্ষিত বেকারদের ভরসা বা নির্ভর হয়ে উঠতে হবে। আমাদের শাসক পুকারা বিক্রির উপর জোর দিয়েছেন, তবে এই পথে যতজন যুবক আকৃষ্ট হয়েছেন তার চেয়ে অনেক বেশি শিক্ষিত বেকার এখন জীবিকার জন্য অন্য রাস্তায় সন্ধান করেছেন। এই ত্রিপুরা রাজ্যের তিন দিকে বিদেশি রাষ্ট্র বাংলাদেশ, সুতরাং পাচার বাণিজ্যের রমরমা। তো তোমরা 2 দিন পরে পরেই শুনতে পাও যে আমাদের রাজ্যের শিশু নিখোঁজ, মহিলা নিখোঁজ, বিশিষ্ট ব্যক্তি নিখোঁজ, গরু পাচার, বিভিন্ন বাড়িতে চুরি, আজ এই বাড়ি কাল এই বাড়িতে চুরি। তো এইসব ঘটনা তোমাদের প্রতিনিয়ত শুনতে হবে বা সংবাদপত্রে তোমরা দেখে থাকো। তো এইসব কাজ করছে কারা? তো তোমরা বুঝতেই পারছো কারা করছে, কারণ কর্মসংস্থান নেই, এইসব তো হবেই। তারপর সমাজে নেশাগ্রস্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে, যে শিক্ষিত সমাজ ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আর এই সমাজের মধ্যে যারা নেশাগ্রস্তের দিক দিয়ে এগিয়ে যাচ্ছে তাদের বয়স তুমি ধরতে পারলে দেখে নেবে যে এটা মূলত 15 থেকে 21-22 বছরের যুবকরাই এইসব কাজে জর্জরিত। তো সমাজ কিন্তু কোন দিকে নষ্ট হচ্ছে তোমরাও বুঝতে পারছো, শুধুমাত্র কর্মসংস্থানের জন্য। দেখতেই পেয়েছো আমাদের শিক্ষিত ভাইরা এখন বিভিন্ন ফাস্ট ফুড তেলে ভাজা দোকানের উপর নির্ভর করতে হয়েছে। তো বর্তমানে যারা
পাঠরত অবস্থায় আছে তারা এটাই চিন্তা করবে যে আমাদের শিক্ষিত ভাই বোনরা যখন এরকম কাজ করতে হয়েছে তো আমাদের পড়াশোনা করে কি লাভ হবে, আমাদের তো কিছুই হবে না, তো আমরা কেন পড়াশোনা করব। তো এইভাবেই কিন্তু আমাদের সমাজটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, চুরির ঘটনা বাড়বে, দুর্নীতি বাড়বে দিন দিন। তো এইভাবেই কিন্তু আমাদের সমাজ নষ্ট হয়ে যাবে, তোমরাও বুঝতে পারছো। তো আজ আমি আর এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আর কিছু বলার নেই তোমাদেরকে। তোমাদের যা যা মনের ইচ্ছা কমেন্ট করে আমাকে জানিও, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। যদিও ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর যদি প্রতিদিন এরকম নিউজ পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার শুধু এটাই রিকোয়েস্ট, তোমাদের সাহায্য একান্তই প্রয়োজন, এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে।